দুদিন আগে আমরা দেখেছিলাম কিভাবে বিরোধী দলনেতাকে অভিযোগ ওঠে আক্রমণ করার। এটা কখন হয়েছে? যখন বিরোধী দলনেতা হিন্দু ঐক্যের কথা বলছেন। গতকাল দেখলাম বিজেপি বিধায়কের গাড়িতে, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক তার গাড়িতে কোন এলাকায়, দিনহাটা কোথায়, মন্ত্রী উদয়ন গুহ, এই গোটা এলাকা যেখানে বারবার সন্ত্রাসের অভিযোগের আগে উঠেছে, সেখানে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা। নিখিল রঞ্জন দে রিপাবলিক বাংলায় বসে বললেন সেই অভিজ্ঞতার কথা। এবং আজকে দেখলাম দিলীপ ঘোষকে, তিনি যেখানে এর আগে জয়ী হয়েছেন সেই কনস্টিটুয়েন্সিতে তাকে বাধা দেওয়া হলো। তিনি রাস্তা উদ্বোধন করতে যাচ্ছিলেন, নিজের এমপি ল্যাডের টাকায় তৈরি করা রাস্তা, সেখানেও তাকে বাধা। তৃণমূল কেন বারবার বাধা দিচ্ছে? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বিজেপিকে হঠাৎ করে হিন্দু ঐক্যে কি ভয় লাগছে তৃণমূলের, নাকি দিলীপ ঘোষ রাস্তায় নামাতে সেই ভয় আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে? প্রথমে এই প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ দিবে, দেখুন। আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ, সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনীতিক কর্মী, সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে হবে। সালটা 2015। বঙ্গ রাজনীতিতে বিজেপি তখনও সাবালক হয়নি। বাংলা থেকে লোকসভায় কোনক্রমে 2টি আসন নিয়ে টিকেছিল পদ্মশিবির। ঠিক সেই সময় বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হয় দিলীপ ঘোষকে। ঠোঁট কাটা দিলীপ দায়িত্ব নিয়ে কামাল দেখালেন 2019-এর লোকসভায়। সংগঠনের রোগ সারিয়ে এক ধাক্কায় বাংলায় বিজেপি হলো 2 থেকে 18। এহেন দিলীপকে নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। বঙ্গ বিজেপিতে দিলীপ যুগ শুরু হওয়ার পর থেকেই ভাষাই তার প্রধান হাতিয়ার। সেই হাতিয়ার নিয়ে বিতর্ক বিস্তর। শাসককে নিশানা করতে গিয়ে এমন শব্দ প্রয়োগ করেছেন যা নজিরবিহীন। এমনকি দিলীপের মন্তব্যে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়েছে দলকেও। তাতে অবশ্য ভ্রুক্ষেপ নেই দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে, উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন রাজ্যে, আবার ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। গিয়ে গোয়াতে বলো আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করে ডাক্তার মেয়ে হয়। টিএমসি পার্টিটা পুরো জালি। বাংলা রাজনীতিতে এই সংস্কৃতি তৈরি করেছেন দিলীপ ঘোষ। সওয়াল করেছেন হিন্দুত্ব নিয়েও। হিন্দু ঐক্যই যে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার তা বিলক্ষণ জানেন বিজেপির পোড় খাওয়া দিলীপ। হিন্দুত্বের হয়ে সওয়াল করতেই বাধার মুখেও পড়তে হয়েছে তাকে। বঙ্গ রাজনীতির দাবাং বলেই পরিচিত দিলীপ ঘোষ। তৃণমূলের গাজোয়ারির বারবার জবাব দিয়েছেন দিলীপ। হিন্দু ঐক্য নিয়ে দিলীপ এবং শুভেন্দু জোড়া আক্রমণ সামলাতে পারবে তো তৃণমূল? রিপাবলিক বাংলা। বলাই যেতে পারে দাবাং দিলীপ রাস্তায় নেমেছেন। তিনি বলছেন রামনবমীর দিন অশান্তি করলে দাওয়াই রেডি আছে। তিনি বলছেন কোন প্রকার হিন্দুত্বের ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বললে তিনি কিন্তু দাঁড়িয়ে যাবেন। একদিকে শুভেন্দু অধিকারী শুরু থেকে লড়াই করছেন, সুকান্ত মজুমদার রয়েছেনই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, এবং এবার দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তথা খুব পপুলার নেতা। এই তিনজনের জুটিতে কি এবার ভয় পাচ্ছে তৃণমূল? প্রশ্ন করছি আমরা, কারণ আজ যখন দিলীপ ঘোষ গেলেন খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে নিজের এমপি ল্যাডের টাকায়, কি হলো সেখানে দেখুন, তারপর শুনবো দিলীপ ঘোষের বক্তব্য। দেখুন কি হলো সেখানে। গাড়ির সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো আমি বলছি। দিলীপ ঘোষ পাঙ্গা নিও না, दिलीप घोष से पंगा नहीं होना। चोर सब हटा के चलो, गाड़ी ऊपर चलो। कहाँ गया रे? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা তৃণমূল কর্মী সমর্থকদের। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা, তার গাড়ি আটকানোর চেষ্টা, সেই ছবিটা লাগাতার দেখাচ্ছিলাম যেভাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই 6 নম্বর ওয়ার্ডে। একটা প্রশ্ন আসছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দেখলেই শাসক দলের কর্মীদের এত গাত্রদাহ কেন হয়? দিলীপ ঘোষের সঙ্গে সারাদিন ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্করকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দিলীপ
যে কোনোভাবে রামনবমীর দিন কিছু হলে দাওয়াই রেডি আছে। কি দাওয়াই? দিলীপ ঘোষের নতুন দাওয়াই কি কি ডিটেলস বললেন দিলীপ ঘোষ, শুনবো। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দিলীপ ঘোষের যে এমপি ফান্ড, সেই এমপি ল্যাড থেকে করা। এবং এই রাস্তার উদ্বোধনে যখন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এসেছেন, সেই সময় তৃণমূল থেকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। কথা বলবো, দিলীপ বাবু, আপনার এমপি ল্যাডের টাকাতে রাস্তা তৈরি করা, আপনি উদ্বোধনে এলেন, আপনাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে কেন? দেখুন, একদিন প্রচার করেছে নাকি মিউনিসিপ্যালিটির টাকায় হচ্ছে, এমপির টাকায়। এসে গেছি, লোক জেনে গেছে, ভয়। যারা রাস্তা করতে পারে না তারা চেঁচায়। আরে রাস্তা করছে, ট্রেন বানিয়ে দে, দম থাকলে কিছু করতে পারবে না, চেঁচাবে। এভাবে জয় বাংলা স্লোগান, গো ব্যাক স্লোগান, এভাবে থামানো যায় বিজেপিকে? এটা চিরদিন করে ওরা, আমার পাবলিসিটি বাড়াচ্ছে আর কি। কিছু ভাড়াটে লোক আছে, তাই দিয়ে চেঁচামেচি করে। অদ্ভুত দাবি করছেন ওনারা বলছেন এমপি ল্যাডের টাকা রাস্তা আপনি তৈরি করলেন, উদ্বোধন করবে পৌরসভার চেয়ারপারসন। উদ্বোধন আমি তো তাকে ডেকেছিলাম, আসেনি কেন? টাকা কেন্দ্রের, আমি প্রতিনিধি, আমি দিয়েছি, আমি উদ্বোধন করবো। ওরাই না এলে আমি কি করব? কিশোলার অগ্নিবাণে আজ আমার প্রথম অগ্নিবাণ। প্রথম প্রশ্ন আমি করছি শুভেন্দু অধিকারী। এর আগে দেখেছি হিন্দুত্বের কথা বলেছেন দিলীপ ঘোষ, এই শোতে এক্সক্লুসিভলি সেই কথা বলেছেন, এবং সুকান্ত মজুমদারও টানা কথা বলছেন হিন্দুত্বর কথা বলার পর আক্রমণ, বারবার প্রত্যেকের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, এমনটা অভিযোগ করেছে বিজেপি। হিন্দুত্ব ইস্যুতে মাঠে সুকান্ত, শুভেন্দু, দিলীপ, ভয় কাটা কি টিএমসি, তাই জন্য আক্রমণ? প্রশ্ন করব, যাবো গেস্টদের কাছে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে, প্রত্যেকের কাছে প্রশ্ন করব, এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনজনের জুটিতে কোথাও কি ভয় লাগছে তৃণমূলের, নাকি কোনো ভয়ের কিছুই নেই, সেটাই প্রশ্ন করব। সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, শুভম ব্যানার্জি রয়েছেন সিপিআই নেতা, শুভাশিস ভট্টাচার্য রয়েছেন কংগ্রেস মুখপাত্র, মৌমিতা চক্রবর্তী রয়েছেন গবেষক তথা অভিনেত্রী। প্রথমে আমি যাব মণিশঙ্কর দার কাছে। মণিশঙ্কর দা, দুদিন আগে অভিযোগ উঠল বিরোধী দলনেতার উপর আক্রমণ হয়েছে বারুইপুরে, গতকাল দেখলাম বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর করা হলো, এবং আজকে দিলীপ ঘোষকে তারই এমপি ল্যাডের টাকায় তিনি রাস্তা উদ্বোধন করতে যাচ্ছিলেন, তিনি জানাচ্ছেন তাকে বাধা দেওয়া হলো, শারীরিকভাবে তার গাড়ির সামনে শুয়ে পড়ে, গাড়ির ওপর উঠে পড়ে বাধা দেওয়ার চেষ্টা হলো, প্রত্যেকেই তৃণমূলের বলা হচ্ছে। আপনি কি বলবেন, তৃণমূল ভয় পেয়ে এমনটা করছে, নাকি হঠাৎ করে কি হলো, হঠাৎ করে সবাইকে আক্রমণ, বাধা, কি প্রয়োজন? মানে এটা কার পারসেপশন জানি না, মানে ন্যারেটিভ তৈরি করার একটা সীমা থাকে। আমি বলছি যে যখন কোনো মিটিং হবে, সে বাধা দিক বা না দিক, হাইকোর্ট থেকে অর্ডার করে সেই মিটিংয়ের পারমিশন নেওয়া হয়। কারণটা কি না, হাইকোর্ট থেকে অর্ডার হলে একটা বিভিন্ন পেপারে ছাপবে যে ওখানে মিটিং হচ্ছে, সেটা জানানোর জন্য। জানে যে এমনি শুধু মিটিং ডাকলে সেরকম লোকজন যাবে না, তার জন্য একটা হাইকোর্ট করতে হবে, যাতে মোটামুটি একটা প্রচার হয় যে ওখানে একটা মিটিং হচ্ছে। বারুইপুরে নাকি ওখানে মার্ডারই করে দিচ্ছিল, তো একটা মিটিং করার জন্য যদি দিনের পর দিন হাইকোর্টে যাওয়া হয়, তাহলে একটা মার্ডার করে যাচ্ছিল, তার জন্য কোনো পিটিশন নেই। তার মানে আমার কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছিল যে ওই লাইন দিয়ে যাবে, আগের থেকে জানতো পুলিশ, কেন লোকগুলোকে দেখেনি, লোকগুলো কেন যাচ্ছিল? আপনি জেনে রাখবেন, রাস্তায় দাঁড়িয়ে তো অনেক বাড়িতে লোকও তো থাকে, সেই লোকগুলোর ইমোশন নেই। আজকে দাঁড়িয়ে যদি মমতা ব্যানার্জিকে দিনের পর দিন অপমানজনক কথা বলা হয়, সেই লোকের ইমোশন নেই। আজকে দিলীপ ঘোষের কথা বলছেন, দিলীপ ঘোষকে কিছু বললে বিজেপির লোকেরা ইমোশন দেখায় না, ফলে মমতা ব্যানার্জির ধারে কাছে এই রকম তো কেউ নেতা এখনো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গে। সেই জন্য আমি বলছি যদি মনে হয় মমতা ব্যানার্জি যদি খারাপ কথা বলা হয়, তাহলে কিন্তু তৃণমূলের লোকজন ছেড়ে কথা বলবে না। ভয়ের চিহ্ন না যে আপনারা শারীরিকভাবে আক্রমণটা যদি আপনি যদি সভা করতে দিন না, যদি কোনো ভয় না থাকে। সভা করতে দিচ্ছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে রামনবমী আসছে, রামনবমী যদি দেখা যায় সত্যি কোনো ঝামেলা ঝঞ্ঝট হলো না, দাঁড়ান, তার মানে ক্রেডিটটা যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে পুলিশ ঠিক মতো করে তদারকি করেছে। বিজেপি যতক্ষণ পর্যন্ত একটা মারপিট দাঙ্গা না লাগাবে, রামনবমী কমপ্লিট হতে দেবে না। প্রমাণ করবে যে এখানকার পুলিশ অপদার্থ, তারা রামনবমীর মিছিল ট্যাকেল করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধন করতে গেছে, তাকে বাধা দেওয়ার কি আছে? কেন তাকে বাধা দেওয়া হবে? বাধা দেওয়া হচ্ছে, দেখালাম সিকোয়েন্স। দুর্গাপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ
করে পরে এত ভোটে হেরে গেছে, হ্যাঁ। কে বাধা দিতে যাবে? দিলীপ ঘোষের তার মানে কেউ বাধা দেয়নি? এই ভিডিওগুলো তো দেখতে পাচ্ছেন চোখের সামনে, বাধা দিচ্ছে, বিরোধী দল নেতা বলছেন আক্রমণ হচ্ছে। শুনুন, দিলীপ ঘোষের জন্য যে বিজেপি এত বড় হয়েছে এরকমটা নয়, বুঝলাম। মমতা ব্যানার্জির জন্য যে পুরোটাই চলে এসছে তৃণমূল, আমি এটাও মানি না। একটা মানুষের ভোট ইনকামবেন্সি থাকে, একটা প্রচার থাকে, দিলীপ ঘোষের জায়গায় অন্য জায়গায় এলো, কিন্তু এমনটা শোনা যায় এরকম হতো। একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট সিপিএম এমন জায়গায় চলে গেছিল না, আমি সজলদার কাছে মমতা ব্যানার্জি না থাকলে সময় কম প্রত্যেকের কাছে, কিন্তু মমতা ব্যানার্জির উদ্যোগে গেছে, এটাই সাধুবাদ জানাতে হবে। আচ্ছা বুঝলাম, ফলে সজলদা দিলীপ ঘোষ উনি এমন বলছেন কিছু যে লোক কোনো নিয়ে আক্রমণের বিষয় নেই, কোনো ভয়ের বিষয় নেই। আমার কথা হচ্ছে সুকান্ত, শুভেন্দু, দিলীপ এই ট্রায়ো, এই টিমের ফলে কি ভয়? গাড়ির সামনে নাচা, গাড়ির ওপরে উঠে নাচা, এটা তৃণমূলের বহু পুরনো ট্র্যাডিশন। যখন তৃণমূল তৈরি হয়নি তখন থেকেই মমতাদি এই নাচ গান করেছেন গাড়ির ওপরে। এটা নিয়ে অনেক গল্প আছে, সেটা আমি বলতে চাইছি না। মনিদা লয়ার মানুষ, আইন বেঁচে খায়, সেই লোকগুলো তো এটা ভাবা উচিত যে আপনি বলছেন হাইকোর্টে যায়, হাইকোর্টে যায়, হাইকোর্টে যায়। হাইকোর্টে কখন যায়? আমি গিয়ে বললাম আমি একটা সভা করব বলে হাইকোর্টে গেলে কি আমাকে হাইকোর্ট পারমিশন দেবে? হাইকোর্টে তখন গেলে পারমিশন পাওয়া যায় যখন পুলিশ তাকে নাকচ করে দেয়। আপনারা পুলিশকে দিয়ে নাকচটা না করালেই পারতেন, তাহলে না পারলে তাহলে আর হাইকোর্টে যেতে হতো না। অ্যাপ্লিকেশন করা যায় যে নাকচ আচ্ছা, করতে একেবারে পারবে। আমার সময় কম আছে, বলছি। আর প্রত্যেকবার সেই নাকচটাকে আবার হাইকোর্ট নাকচ করে দেয়, এটাও তাহলে ভাবা উচিত। আমি আপনার একটা কথা বলি, এই দিলীপ ঘোষ করেছে বলে দিলীপ ঘোষ হেরে গেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি বললো নন্দীগ্রাম আমার ছোট ভাই, ছোট বোন, ভবানীপুর বড় বোন, এই সেই হাবি জাবি কত নেতা মন্ত্রী গেল, যদিও মনিদাকে ডাকিনি, গিয়ে সেখানে হেরে গেল। তার কি উত্তর দেবেন? যিনি মুখ সারা বাংলায় 294টায়, যিনি মুখ, যাকে দেখে ভোট দেওয়ার আবেদন উনি নিজেই করলেন, সেই মুখই আবেদন করলেন, সেই মুখই পুরল যখন, তখন এই ধরনের কথা বলা উচিত নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে একটা রিসেন্ট ট্রেন্ড, এই রিসেন্ট ট্রেন্ডটা কি, যে যেখানেই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী কেউ যাবে সেখানেই তাকে গো ব্যাক করো, সেখানেই তাকে কালো পতাকা দেখাও, সেখানেই তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাও। এইটা যেটা করছেন, দেখুন আমি আপনাদের একটা খুব ভালোভাবে বোঝাচ্ছি, যেটা বোঝার চেষ্টা করুন। 235 আর ওরা 30, এটা যেদিন যে মানুষটা বলেছিল, সে এখন আলোচনা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস বেশি দিন ছিলেন। আবার উইলিয়ামস বললে আবার আপনি রাগ করবেন না, চাওলা বলতে হবে আপনাদের। তারপরে যে শুভেন্দু বলেছে সেটাও মেনশন করুন। বলছি সব না, সেটাও মেনশন করুন, তার উত্তরে যে শুভেন্দু বলেছে সেটাও মেনশন করতে হবে। আচ্ছা বেশ, আমার উইলিয়ামস বেশি দিনের জন্য শূন্য ছিলেন না, আপনারা বেশি দিন সিপিএম শূন্য আছে, এইটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। কিন্তু যারা আজকে এটা করছেন জানবেন, তাদেরকে ওই যে কথাটা, দে আর পেড বাই দেয়ার ওন কয়েন, এইটা কিন্তু তাদের সঙ্গে হবে। এইটা কিন্তু প্রত্যেক গ্রাম গঞ্জে, পাড়ায়, গাছতলায়, মন্দিরের নিচে, ল্যাম্পপোস্টের নিচে এদের সাথে কিন্তু একই জিনিস ঘটবে। এই কথাটা যেন তারা আজকে থেকে না ঘটলে অনেকে বলবে হুমকি, এক সেকেন্ড, না ঘটলে কি? হ্যাঁ, আমিও বলছি হুমকি, না ঘটলে কি বলবে? আমিও বলছি হুমকি। আজ যেটা করছে কাল আপনার সাথেও সেটা হবে, কাল আপনার সাথেও সেটা হবে। এটা হুমকি মনে করলে হুমকি। আবার আসি সজলদা, না আমি মমিতা, আমি এক সেকেন্ড, আফসোস আছে, এক সেকেন্ড, মমতাকে খারাপ বললে, বলে নি, মমতা ব্যানার্জিকে খারাপ বললে তারপরে তাকে ঘেরাও করতে হবে। মাথায় রাখবেন, মমতা ব্যানার্জি একটা রাজ্যে আছেন আর বিজেপি বাকি সমস্ত রাজ্যে আছে। মমতা ব্যানার্জি কিন্তু 26-এর আগে গরম গরম কথা দিলীপ ঘোষ আজকে বলেছেন, রামনবমীতে অশান্তি হলে দাওয়াই রেডি আছে। আমি মমিতার কাছে যাবো। মমিতা, আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে, এই ট্রেন্ডটা যে কোথাও এর আগে পর্যন্ত হয়েছে, কিন্তু এই পরপর প্রতিদিন দুবেলা করে আমরা দেখিনি, এইটা কি কোথাও ভয়ের কারণে হচ্ছে কি, মানে রিজনটা কি? আচ্ছা মমিতা, আসি এই মুহূর্তে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দিলীপ বাবুর কাছে যাব সরাসরি। দিলীপ বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত, কিশলার অগ্নিবাণে আপনাকে স্বাগত। দিলীপ ঘোষে যদি পাওয়া যায় আমি সরাসরি কাটতে বলবো। দিলীপ ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনি গেলেন, আপনাকে আটকানো হলো। আমরা এই গোটা শোয়ে একটাই প্রশ্ন করছি, হিন্দুত্বের ইস্যু নিয়ে কথা বলায় তৃণমূল ভয় পেয়ে আপনাদের উপর আক্রমণ করছে বলে আপনার মনে হয়? আপনার কি অভিযোগ, কেন আক্রমণটা হচ্ছে, কেন বাধা দেওয়ার চেষ্টা, বলুন। দেখুন, আসরিক শক্তি চিরদিন আর দৈবিক শক্তিকে আটকাবার চেষ্টা করে। পশ্চিমবাংলায় যেভাবে আসরিক শক্তির প্রাদুর্ভাব হচ্ছে, তো পদে পদে বাধা খেতে হচ্ছে আমাদেরকে। এখান থেকে আওয়াজ তোলা হয় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে। এখানে পুজোর আয়োজন করতে গেলে অনুমতিতে বাধা পেতে হয়। দুর্গাপূজাতে, সরস্বতী পুজোতে, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজাতে মূর্তি ভেঙে দেওয়া হয়। তো সেখানে ধার্মিক কাজ বা সমাজের সেবা করতে গেলে বাধা তো হবেই। তো আমি ছোট্ট একটা কাজের জন্য গেছিলাম, সেখানেও এই শক্তি উপস্থিত হয়ে গিয়ে বাধা দিচ্ছে।
যারা করতে পারে না তারা আটকাতে চায়। এটাই হয় বোধহয় অধার্মিক শক্তির গুণ। দিলীপ বাবু, আপনি বললেন রামনবমীতে কেউ অশান্তি করলে দাওয়াই রেডি আছে। আপনি বললেন গাড়ির সামনে কেউ শুতে এলে গাড়ি চালিয়ে দেবো। অনেকে বলছেন আপনি তো হুমকি দিচ্ছেন, একদম গরম গরম কথা বলছেন। আর যদি দিক আর কি করার আছে? ওরাই হুমকি দেবে নাকি? কেউ গঙ্গায় ফেলে দেবে, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে। আমি ওটা বুকের উপর দিয়ে গাড়ি চালাতে পারি না যদি কেউ গাড়ির উপরে আসে? রাস্তাটাকে শোয়ার জায়গা নাকি? ছাদে শুয়ে থাক না, কেউ না বলছে নাকি? অনেকে কোনো কিছু খেয়ে ড্রেনেও শুয়ে থাকে। শোয়ার জায়গা অনেক আছে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শহীদ হতে আসছে কেন? কেউ যদি তার ইচ্ছা ওটাই থাকে তো আমি তা পূর্ণ করব। এই ধরনের ছেঁচড়ামি রাজনীতি, এই নোংরামি রাজনীতি, এটা তো আমরা কোথাও দেখিনি। কয়েকজন মহিলা এসে চিৎকার করে দিয়ে বলবো আমরা মহিলা মহিলা। আরে টিএমসিতে খালি মহিলা আছে না পুরুষও আছে? আমি তো প্রশ্ন করতে চাই। পুরুষ থাকলে পুরুষের মতো রাজনীতি করো। কটা মহিলাকে সামনে করে দেবো? আরে নপুংসকরা তোমরা, লড়াই করার হিম্মত নেই, তাই মহিলাদের সামনে করে দাও। আর মহিলা এরকম মহিলা হয় নাকি যেখানে সেখানে রাস্তায় চিৎকার করবে এসে? কারা এরা? কে এদেরকে রাজনীতিতে নিয়ে এসছে? কেনা যায়, বিক্রি করা যায়, আর মহিলা মহিলা বলে আবার মাইলেজ নেয়। দিলীপ ঘোষের বিরোধিতা করেছে, আগামী দিনে করবে। কারো দম থাকলে আমার সামনে আসুক। দিলীপ বাবু, কিশলার অগ্নিবাণে আমি আজ প্রশ্ন করছি, আপনি বললেন রামনবমীতে অশান্তি করলে দাওয়াই রেডি আছে। এই দাওয়াইটা কি দিলীপ বাবু? দেখতে পাচ্ছেন না, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, হরিয়ানাতে, রাজস্থান বা আসামেতে দাওয়াই দেওয়া হচ্ছে। যারা এতদিন ভেবে এসছে এখানে যা ইচ্ছা করে পার পাওয়া যায়, তা হবে না। শুধু তার উপরে নয়, তার ঘটি বাটি পর্যন্ত বিক্রি হয়ে যাবে। থাকা এখানে মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষে থাকবে, রামেরও বিরোধিতা করবে, রামনবমীর বিরোধিতা করবে, বুক ফুলিয়ে এখানে থাকবে, রাজনীতি করবে। এটা চলবে না। দিন পাল্টে গেছে, এটা যেন মনে থাকে। আমরাও পশ্চিমবাংলায় অনেক বছর ধরে দেখছি, হিন্দুর কোনো উৎসব আনন্দ হলে সেখানে ব্যাঘাত করা হয়, আক্রমণ করা হয়, মূর্তি ভাঙা হবে, ঢিল পাটকেল মারা হবে। এটা কদিন সহ্য করা উচিত? আর এখানকার পুলিশের দম নাই। সেই পুলিশের দম নাই বলে দেখুন, কলকাতা IPL KKR-এর ম্যাচ গুয়াহাটি চলে গেল। এরা বসে আঙুল চুষছে এখানে। আর এদের ভরসা করে আমরা থাকবো নাকি? হিন্দু সমাজে শক্তি আছে, কবজিতে জোর আছে। সে কবজি দিয়ে আমরা সব কিছু করতে পারি। তলোয়ার গদাও ধরতে পারি। প্রয়োজন হলে ধর্মরক্ষার জন্য আমাদের পূর্বপুরুষরা করে দেখিয়েছেন, তারা বলিদানও দিয়েছেন, রক্ত দেওয়া রক্ত নেওয়া করেছেন, ক্ষত্রিয়ের কাজ। আজ হিন্দুকে ক্ষত্রিয় শক্তির উত্থান করতে হবে ধর্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। আর সেটা আমরা করছি, আগামী দিনেও করব। দিলীপ বাবু, সুকান্ত বাবু তো রয়েছেনই, শুভেন্দু বাবু রয়েছেনই, আপনিও ছিলেন, আপনিও এতদিন লড়াই করেছেন। কিছুদিন আপনার কথা একটু কম শুনতে পাচ্ছিলাম। আপনি মাঠে নেমেছেন, মাঠে নামার সঙ্গে সঙ্গে দেখছি আবার আক্রমণ, এবং পাল্টা আবার বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। দিলীপ বাবু, এই মানে কি মন্ত্রটা কি? দেখুন, পার্টির একটা সিস্টেম আছে। পার্টি আমাকে কোথা থেকে তুলে নিয়ে এসে নেতা বানিয়ে দিয়েছে, MLA বানিয়ে দিয়েছে, MP বানিয়ে দিয়েছে। আমার পেছনে আমার লক্ষ লক্ষ কর্মীরা খাড়া হয়ে যান লড়াই করলে। তো তারপরে পার্টি দাঁড়িয়েছে, আজকে 40-41% ভোট পেয়ে গেছে। চলতেই থাকে, পার্টির সংবিধান আছে, সে অনুযায়ী পরিবর্তন হয়। অন্য পার্টি থেকে অনেক নেতা মনে করেছেন যে এই বিজেপির দ্বারা বাংলার পরিবর্তন হবে। তারা আমাদের পার্টিতে এসেছেন, তাদের সম্মান দিয়েছি, সুযোগ দিয়েছি, জায়গা দিয়েছি, বিভিন্ন পদ দিয়েছি। আর সেই পরিবর্তনের জন্য গাড়ি আগে এগোতে থাকে। আমাদের নেতা একটাই নয় যে তাকে বিসর্জন দিলে পার্টিটা অনাথ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি ডজন ডজন নেতা তৈরি করে। দিলীপ ঘোষ নেতা, তার যে অন্য কেউ আছে, ঝান্ডা আছে, পার্টির নীতি আদর্শ আছে, আর লক্ষ লক্ষ কর্মী তার পিছনে আছে, জেতাবে। হার জেত থাকেই নির্বাচনে, কখনো হারে কখনো জিতে। যারা আজকে নেতাগিরি করছেন, বড় ডায়লগ মারছেন, তাদের কথা ভাবুন না 20 বছর আগে তারা কোথায় ছিলেন, কীভাবে গড়াগড়ি খাচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন। ঠিক আছে, লোক তাদেরকে সুযোগ দিয়েছে, জিতিয়েছে। তো লোককে কষ্ট দেওয়ার জন্য নয়, লোকের সেবা করার জন্য। ভারতীয় জনতা পার্টি মানুষের সেবা করে, মানুষের ইচ্ছাকে পূরণ করে, মানুষের জীবনে পরিবর্তন করে রাজনীতি করে সফল হয়েছে। আর সেই পরম্পরাকে পশ্চিমবাংলায় আমরা সফল করব। দিলীপ বাবু, খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, আমি মানে সম্ভাবনাটা জানতে চাইছি। আমি জানি আপনি সরাসরি উত্তর দেবেন না। রাজ্য সভাপতি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম লোকের মধ্যে আলোচনা চলছে বিজেপির মধ্যে এবং বাইরে যে আপনি হতে চলেছেন, কি বলবেন তাদেরকে? আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, এটা আপনার আর আমার বিষয় নয়। যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়, দিলীপ ঘোষকে নিয়ে একটু বেশি আলোচনা হয়। পার্টি যে সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোপরি। এভাবে আমরা শিখেছি, এভাবেই করব। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের 1 নম্বর দল, সবচেয়ে বড় দল, কেন্দ্রে ক্ষমতায় আছে, একাধিক রাজ্যে আছে, পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে যাচ্ছে। তার বিষয়ে তো আলোচনা হবেই। তার হাঁড়িতে কী রান্না হচ্ছে, তার বাড়িতে কী খাওয়া দাওয়া হচ্ছে, কী আসতে যাচ্ছে, এটা তো খবর হবেই। আর এটা খবর না করলে লোকে দেখবে কেন?
সেই জন্য খবর হচ্ছে হোক, যখন সমাধান হয়ে যাবে আর সবাই লেগে পড়বে তখন সেই নিয়ে আবার আলোচনা হবে। আমি শেষ প্রশ্ন করছি দিলীপ বাবু, আজকে আপনি অনেক ব্যস্ততার মধ্যে যোগ দিয়েছেন, তার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে শেষ প্রশ্ন, 2 থেকে 18 দিলীপ ঘোষ নিয়ে গেছিলেন, এইবার কি এক্সপেক্ট করছেন? মানে আপনার মধ্যেও তো সেই প্ল্যান, স্ট্র্যাটেজি, এক্সপেকটেশন রয়েছে। 26 আসছে। দেখুন, পার্টি এগোবে, পার্টি জিতবে, ঝান্ডাটা হাত বদল হবে, ঝান্ডাটা ওটাই থাকবে। দিলীপ ঘোষ নিয়ে গেছে কি দিলীপ ঘোষকে আমার কর্মীরা নিয়ে গেছে সামনে, কি পাবলিক নিয়ে গেছে, সেটা তো চর্চার বিষয়। হ্যাঁ, এই উত্থান, সেই সাফল্যের সময় আমি সামনে ছিলাম, তাই আমাকে লাঠিগুলিও খেতে হয়েছে, ডান্ডাও পাথরও খেতে হয়েছে, ফুলও বর্ষেছে, মালাও পরতে হয়েছে, জয়জয়কারও হয়েছে, লোকে আমাকে দেখেছে। আমি নরেন্দ্র মোদীর কথাই বলবো, তিনি পার্লামেন্টের প্রথম দিন ঢুকে বলেছিলেন আজ মোদীকে অনেক বড় দেখা যাচ্ছে, উঁচু, কারণ আমাকে কাঁধে করে আমার কর্মীরা তুলে ধরেছে, আমার নেতারা তুলে ধরেছে, তাই বড় মনে হচ্ছে। ভারতীয় জনতা পার্টিতে এটাই হয়, আমার পিছনে লক্ষ লক্ষ কর্মীর পরিশ্রম, সাধারণ মানুষের আশীর্বাদ, তারা আমাকে উঁচু করে তুলেছিল, তাই দেখা যায় আমি একজন সাধারণ কর্মী ছিলাম, আমি একজন সাধারণ কর্মী আছি। সাধারণ কর্মী রয়েছেন দিলীপ বাবু। আমার কাছে এক্ষুনি একটা ফেসবুকে কোয়েশ্চেন এলো, এটা না করলে নয়। আপনাকে ছেড়ে দেওয়ার আগে একজন প্রশ্ন করছেন, যদি রামনবমীর দিন কোনো অশান্তি হয়, কোনোভাবে মিছিল আটকানো হয়, কেউ যদি, তিনি লিখেছেন বাদরামো করে, তাহলে দিলীপ বাবু কি করবেন? এটা উনি প্রশ্ন করেছেন, তাকে যদি উত্তর দেন আমাদের দর্শক। প্রথম কথা বলে দিচ্ছি, রামনবমী এখানকার সাধারণ হিন্দু সমাজ আয়োজন করে বিভিন্ন সমিতি বানিয়ে, আমরা তাতে ভক্ত হিসাবে যোগ দিই, এবারও দেবো। সেন হিন্দু সমাজের দায়িত্ব আছে তার ধর্মকর্ম ঠিক পালন করা, তার সুরক্ষা দেওয়ার। হ্যাঁ, সরকার আছে, সংবিধান আছে, তার উপরে ভরসা করি। যদি ভরসা করার মতো না হয়, যেমন সিএবি বা এখানকার ক্রিকেট বোর্ড IPL ম্যাচে বাংলার পুলিশের উপর ভরসা করতে পারেনি বলে গুয়াহাটি নিয়ে চলে গেছে, ওখানে বোধহয় বিজেপি সরকারের উপরে ভরসা বেশি আছে। সেই জন্য বাঁদরামি করলে বাঁদরের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় আমরা সবাই জানি, সেই জন্য কেউ যেন বাঁদরামি করতে না আসে, তাহলে ওইসব দেখতে হবে। আমরা আশা করব বানররা তো হনুমানজি বংশধর, তারা রামের ভক্ত, তারা রামচন্দ্রের সঙ্গেই থাকবে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিলীপ বাবু। আমাদের সঙ্গে এক্সক্লুসিভ ছিলেন কিশোরের অগ্নিবাণে দিলীপ ঘোষ, স্পষ্ট ভাষায় প্রত্যেকটা উত্তর দিলেন। আমি মৌমিতার কাছে ফিরবো। মৌমিতা, যে প্রশ্ন করছিলাম, দিলীপ ঘোষ একদম সোজা হাতে ব্যাট করলেন, বললেন যে যদি কেউ অশান্তি করে আমরা বুঝে নেব, আমি বুঝে নেব। তিনি স্পষ্ট ভাষায় সে কথা বললেন। এই কারণে কি ভয়, এই কারণে আক্রমণ, এই কারণে বাধা, বলুন, তারপর আমি প্রত্যেকের কাছে যাবো। দেখো, এই বারবার ধরে বিরোধী পক্ষদের ওপর আক্রমণটা কোথাও হলে একটা ট্রেন্ড হিসেবে তো অবশ্যই পরিগণিত হচ্ছে, এবং রাজনীতি থাকলে তাতে বিরোধী পক্ষ আসবেই, মানে বিরোধিতা আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যদি দেখি বারবার ধরে শুভেন্দুদার ওপর, দিলীপদার ওপর এইরকমভাবে, তারপর সুকান্তদার ওপর, বা ভোটের পরবর্তী হিংসা তো ছেড়ে দাও প্রচুর দেখেছি, কিন্তু এই যে হিন্দুত্ব নিয়ে কথা বললে যে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ, এই ট্রেন্ডটা তো অবশ্যই শুরু হয়েছে। একটা জিনিস একটু মনে করে দেখো, 1970-71 সালে অপারেশন সার্চলাইটের মাধ্যমে ইয়াদিয়া খান কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে জাতীয়তাবাদী যে উত্থান, ওটাকে কিন্তু ক্রাশ করেছিল। তারপরেতে দিলীপদা তো আজকে নয়, দিলীপদা সেই 2014 থেকে একই কথা বলে আসছেন, এবং কথার কোনো রকম কোনো হেরফের কিছু হয়নি, এবং উনি আগেও হিন্দুত্বের কথা বলেছেন, উনি এখনও হিন্দুত্বের কথা বলছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। এখন এই কথাটাকে যে যেভাবে নেবে। এবার একটু বলি, 2016 সালে যখন খড়গপুর সদর থেকে দিলীপদা জিতে এলেন, তখন কিন্তু বিধানসভায় মাত্র 3টে MLA ছিল, তখনও উনি হিন্দুত্ববাদিতার কথা বলেছেন। আজকে 2019 সালে যখন বিজেপির মাত্র 18টা MP ছিল, তখনও দিলীপ ঘোষের কথা কিন্তু একই ছিল, তার কথা কিন্তু চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট দিলীপ ঘোষের নেতৃত্বেই কিন্তু 2021-এ বিজেপি কাঁপিয়ে দিয়েছিল প্রায়, যেখানেতে এতগুলো হঠাৎ করে বিজেপির যে মানে বঙ্গ বিজেপির যে উত্থান, সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে। তো সেই দিক থেকে এরা ভয় পাবে, এটা খুব স্বাভাবিক। আরেকটা কথা বলি, অনেকেই হয়তো এখন ভাববেন যে বিজেপির হয়তো ধর্ম নিয়ে রাজনীতি করাটা একটা ট্রেন্ডে চলে এসেছে, এটাও কিন্তু কথা ওঠে। সেখানে কতগুলো কথা আমাকে একটু সময় দাও, আমি বলছি। আজকে বিজেপি যদি হিন্দুত্বের রাজনীতি করে বলে মানুষজনের মনে হয়, তাহলে কংগ্রেস যখন মুসলিম ল বোর্ডকে সাপোর্ট করেন, সেটা কি ধর্মের রাজনীতি ছিল না? তারপর রাজীব গান্ধীর শিলান্যাস, সোনিয়া গান্ধীর হিন্দুত্বের তিলক কাটা, তারপর রাহুল গান্ধীর নিজেকে জেনুইন হিন্দু বলে পরিচয় দেওয়া, এগুলো কি ধর্মের রাজনীতি নয়? একেবারেই, এটা তো প্রশ্ন থাকছেই। এছাড়াও কংগ্রেসের যে মুসলিম ওমেন বিল,
এইটা কি ধর্মের রাজনীতি ছিল না? আর আজকে কর্ণাটকে 4% মুসলিমদের জন্য আজকে আমি লাস্ট এক লাইনে শেষ করব কিশালয়। আজকে তৃণমূল কংগ্রেস ঈদ মুবারক বললে কিন্তু ধর্মের রাজনীতি হয় না, অথচ বিজেপি জয় শ্রীরাম বা রামনবমী মিছিল করলে কেন সেটা ধর্মের রাজনীতি হিসেবে পরিগণিত হবে? রামনবমী তো না, সবার রামনবমী বিজেপি নয়, বিজেপি মিছিলটা বার করে তাতে আপনারও হাঁটা উচিত, সেই মিছিলে আপনারও শুনুন এই করা উচিত। তৃণমূল রিসেন্টলি হাঁটা শুরু করেছে, ট্রেন বুঝে ভক্তরা কিন্তু রিসেন্টলি হাঁটা শুরু করেছে। সব রাম ভক্তরা হিন্দু নয়, অনেক রাম ভক্ত আমি আসছি, দুজন বলেনি মণিশঙ্কর দা, আমি সুভাষিসের কাছে যাব। তার মানে না, আমাকে যেতে হবে, যতগুলো হিন্দু আসবে সবগুলো বিজেপি হচ্ছে একটা লাইন, এরকম ট্রেন্ড সময় কম, হ্যাঁ সময় কম, আমার লাইন বলবো। দেখো এটা ঠিক বলেছেন, রাম ভক্ত সবাই হিন্দু নয় কিনা সেটা আমি জানি না, আর রাম সবার বিজেপির কে বলেছে, কিন্তু শুনুন না, কিন্তু কেউ জয় শ্রীরাম শুনলে গাড়ি থেকে রাস্তায় লাফিয়ে নেমে জয় শ্রীরাম বললে রাস্তায় নেমে আমার সময় কম আছে মণিশঙ্কর দা, দিলীপের কথা হচ্ছে যে তাই জন্য বলছি আমার সময় কম আছে, আপনি থামান। হ্যাঁ মণিশঙ্কর বাবু থেমে যান, আপনার তারা যদি অশান্তি করে আপনারই ইন্ডি জোট সঙ্গে এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে সুভাষিস বাবু, আপনি দেখছেন সুভাষিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে পরপর আক্রমণের অভিযোগ তো উঠছেই, আমার কথা হচ্ছে হিন্দুত্ব ইস্যু নিয়ে বিজেপি যদি মাঠে নামে, যদি বলে খোলাখুলি, দিলীপ ঘোষ বলছেন আমাদের ইস্যু হিন্দুত্ব, এর মধ্যে অসুবিধা কি আছে? হিন্দুদের হয়ে কথা বলাতে অসুবিধা কি আছে? যেমনটা মৌমিতা বলছিলেন, তো কংগ্রেস কি বিভিন্ন জায়গায় ধর্মের রাজনীতি করেননি? আপনি কি বলবেন? কথাগুলো উত্তর দিতে হবে, আমি বুঝেছি। সেটা হলো যে বিরোধীদের কণ্ঠস্বর শোনার জন্য শাসকদের প্রস্তুত থাকতে হবে। এটা যেমন পশ্চিমবঙ্গে সহনশীলতা দেখানোর প্রয়োজন আছে পশ্চিমবঙ্গের শাসকের, ভারতবর্ষের অন্যান্য জায়গায় বিজেপি যেখানে যেখানে আছে সেখানকারও বিজেপিদেরও এইটা সহনশীলতা দেখানো উচিত যে ভয়েস অফ ডিসেন্ট থাকবে, বিরোধীরা শাসকেরই বিরোধিতা করবে। আমরা দেখেছি উত্তরপ্রদেশে যখন চাষিরা মারা যাচ্ছে, প্রায় 700-750 চাষি মারা গিয়েছে, বিরোধীদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, লুকিয়ে লুকিয়ে ঢুকতে হচ্ছে। যখন আমরা দেখেছি হেমন্ত বিশ্ব শর্মার অন্যায় শাসনের জন্য যখন ওখানে এনআরসির জন্য যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন ওখান থেকে মেরে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিরোধীদের সম্পর্কে আমাদের মুখপাত্র পবন খেরা তাকে এয়ারপোর্টে নামার পর তাকে অ্যারেস্ট করার জন্য সমন দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সুতরাং এটা শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে ঘটছে তা না, এটা সারা ভারতীয় প্রায় সব জায়গাতে এই ঘটনাটা ঘটছে, শাসক বিরোধীদের কথা শুনতে পারে না। এবার বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দিয়েছে। বলে নেই ভাই, আপনি রাখুন, আপনারটা পরে বলবেন। দিলীপ ঘোষকে লার্জার দ্যান দ্য লাইফ করা হচ্ছে এখানে, আপনারা করছেন। সেটা হলো একটা খুব ভালো কথা জাজ বার্নার্ড আছে, সেটা হলো জিসাস saved others but could not save himself. দিলীপ ঘোষ এত ফাটাফাটি করে দিয়েছে, একদম ম্যাজিকই দেখিয়ে দিয়েছে, 2 থেকে 18টায় নিয়ে গেছে, 77টায় নিয়ে গেছে, কিন্তু দিলীপ ঘোষ এবার হেরেছেন। আসলে ক্ষমতাশালী দিলীপ ঘোষ নয়, জনগণ। আমি বলে নেই, আমি সেটা হলো যে জনগণ ক্ষমতাশালী, দিলীপ ঘোষ জনগণ পাওয়ারফুল, সে যাকে জেতাবে জেতাবে, যাকে হারাবে হারাবে। পশ্চিমবাংলার পশ্চিমবাংলার বুকে হিন্দুত্ব ইস্যু না বেকারত্ব ইস্যু? ভারতবর্ষের বুকে বেকারত্ব ইস্যু না দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যু? 78 বছরে 60 বছর তোমরা শাসন করেছো, এটার উত্তর তুমি দেবে। 78 বছরে স্বাধীনতায় আমি জানি বছর তুমি শাসন করেছো, তুমি উত্তর দাও। অসুবিধা হবে, ভারতবর্ষের অসুবিধা হবে না, মিথ্যা কথা সন্ধ্যাবেলা বললে। 3.5 লক্ষ লোক নিতে পারে, ওখানে নিয়োগ দিচ্ছে না, কি টাকা নেই, 205 লক্ষ কোটি স্বাধীনতার পর থেকে হাইয়েস্ট ধার নিয়ে রেখেছে মোদি, তার শোধ করতে। বুঝলাম সুভাষিস বাবু, শুভমকে বলতে দিতে হবে, আপনাদের জোট সঙ্গী, প্লিজ বলতে দিন। আলোচনা হচ্ছে হিন্দুত্ব নিয়ে। বুঝলাম, হিন্দুত্ব নিয়ে আলোচনা হচ্ছে, কারণ হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুকে আপনারা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে আলোচনা হচ্ছে। সুভাষিস বাবু, এবার আমি শুভমের কাছে যাই, রিকোয়েস্ট আপনার জোট সঙ্গী। বেশ সুভাষিস বাবু, বিজেপি শুধু দলিতকে কি করে, আমি শুভমকে বলতে দিন না, দলিতকে কি করে, হিন্দু এই পর্যায়ে ভণ্ডামি হচ্ছে। দলিত রাষ্ট্রপতি করেছে, আরে দলিতকে রাষ্ট্রপতি করেছে বিজেপি, আরে এটা জানতে হবে, দলিতকে রাষ্ট্রপতি করে বিজেপি। এবার আমাকে
শুভমকে বলতে দিতে হবে। শুভাশ ইজ দ্য রিকোয়েস্ট, বাস শুভমকে বলতে দিন। না আমি এটা করতে দেব না, শুভম বলেনি এখনো। শুভম, আমার প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপি সোজাসুজি একদম ওপেনলি তারা বলছেন যে আমরা এদের নেতৃত্বে হিন্দুত্বের রাজনীতি বা হিন্দুত্বের হয়ে কথা বলবো, হিন্দুদের হয়ে কথা বলবো, আমরা সেই নিয়ে রাজনীতি করবো। তৃণমূলের লিডারশিপ কারা রয়েছে আমরা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। বামেরা কি করছে এই রাজ্যে? শূন্য তো হয়ে গিয়েছে, এরপর লিডারশিপ কোথায়? সিপিআই, সিপিআইএম, আপনি মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী কার কথা বলবেন আমি জানি না, কিন্তু আপনি নিজে বিশ্বাস করেন তাদের লিডারশিপ এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং? নতুন লিডারশিপ উঠে আসছে, আপনার মতো নেতারাই উঠুক না কেন, বলুন। আজকে দিলীপ ঘোষকে তৃণমূলের বাধা দেওয়ার পেছনে যে রাজনীতি, তা হলো গণতন্ত্রের ওপর আক্রমণের রাজনীতি এবং দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার বিরুদ্ধের রাজনীতি। যখন আপনারা কয়েক ঘন্টা আগে আজকে বললেন এই নিয়ে টকশো হবে, আমি ভাবলাম যে প্রথম বোধহয় রিপাবলিক বাংলা হিন্দু মুসলিম বাদ দিয়ে গণতন্ত্রের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে কোনো একটা টকশো করতে চলেছে। আবার আপনারা আমাদের এবং রাজ্যের মানুষকে ভুল প্রমাণিত করলেন, ভুল প্রমাণিত করলেন এবং গণতন্ত্র এবং দুর্নীতির প্রশ্নে উত্তর চব্বিশ পরগনায় কি হয়েছে? হিন্দু মুসলিম না, হিন্দু, হিন্দুদের উপর আক্রমণ কেন হবে? মুসলিমদের উপর আক্রমণ যেমন হবে হিন্দুদের উপর হবে, তাই জন্য সবাইকে বলতে দেবেন, আমাকে বলতে না। আপনি ভুল বললেন, আপনি বললেন আমরা মানুষের হয়ে কথা বলি না, সেটা ভুল কথা। বলতে তো দেয় না, আপনি ভুল বলছেন, কথা অনুযায়ী ডাকলেই বাঁচবে কেন? বামফ্রন্ট সরকার, আপনি ভুল বলেছেন। বামফ্রন্ট সরকার যে কয়েকটা কাজ রাজ্যের সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল, তার মধ্যে একটা ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে বামফ্রন্ট সরকার একদম নিচ পর্যন্ত মানুষের হাতে যে ক্ষমতা তুলে দিয়েছিল, আজকে ঠিক ততটাই নিচ পর্যন্ত কোটি কোটি টাকার দুর্নীতি ঢুকে গেছে। সেই কারণেই আজকে গ্রাম সভা থেকে শুরু করে সমবায় সমিতি দখল করার জন্য এই ধরনের গোলাগুলি, এই ধরনের মারামারি চলে। আজকে দেখবেন যারা যারা দিলীপ ঘোষকে বাধা দিচ্ছিলেন তারা বারবার বলছেন যে এলাকার কাউন্সিলর জানে না কেন, চেয়ারম্যান জানে না কেন। মানে বিষয়টা হচ্ছে তৃণমূলের বর্তমান শাসনে দেখবেন রাস্তা, একই রাস্তা বারবার তৈরি হয়, যতবার রাস্তা ততবার হিস্সা। এবার সেই হিস্সা পাওয়ার ক্ষেত্রে বাধা তারা মনে করছে বলে এবং দিলীপ ঘোষের এমপি তহবিলের টাকায় রাস্তা তৈরি হয়েছে বলে তাদের হিস্সায় সমস্যা হচ্ছে বলে এবং দুর্নীতি, তাদের যে কোটি কোটি টাকার নিচে যে দুর্নীতি, সেই দুর্নীতি করার ক্ষেত্রে কোথাও বাধা হচ্ছে, তাদের যে প্রাপ্য ভাগ, সেই প্রাপ্য ভাগ পেতে কোথাও অসুবিধা হতে পারে। সেই জন্য তৃণমূলের সরকারের যে বুনিয়াদ, তৃণমূলের সরকারের যে বুনিয়াদ গণতন্ত্রের উপর আক্রমণ, সেই গণতন্ত্রের উপর আক্রমণেরই একটা উদাহরণ আজকে দিলীপ ঘোষের উপর আক্রমণ। আমার কাছে একদম সময় কম, আমি যাব না, আমার কাছে 1 মিনিট বাকি আছে, আমার কাছে আমি সজলদাকে দেব, প্রত্যেককে 10 সেকেন্ড দেব। ব্যাস শুভম হয়ে গেছে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড করে সজলকে 10 সেকেন্ড। যে ভাষা, আরে ভাই আপনি তাকে আপনি কন্ডেম করেন, ব্যাস কথা বললেন, ব্যাস অডিও দাও, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ বলুন। আমি বলছি এই প্রথম একজন কাউকে বামপন্থীকে দেখলাম যিনি অন্তত প্রকাশ্যে তৃণমূলের সমালোচনা করলেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে একই ঘটনা বাম আমলেও কেশপুর, নন্দীগ্রাম, সিঙ্গুর বিভিন্ন জায়গায় 10 সেকেন্ড দিচ্ছি, একদম সময় কম, বছর থেকে এসেছি, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস দেখতে হবে, বিজেপি কিন্তু সবাইকেই সমানভাবে তাদের ধর্মীয় অধিকার বিজেপি কিন্তু কখনো কেড়ে নেয় না। মোদিজি যার জন্য বারবার বলেন, 1 মিনিট একটু বলতে দিন, সবকা সাথ সবকা বিকাশ, যার জন্য মোদি সরকার কিন্তু মুসলিম মেয়েদের, 1 মিনিট, মোদি সরকার মুসলিম মেয়েদের ট্রিপল তালাক থেকে মুক্তি দিয়েছে। মণিশঙ্কর 10 সেকেন্ড, মণিশঙ্কর 10 সেকেন্ড, শেষ করুন, সময় নেই। যে হিন্দু বলুন আপনার অডিও আছে, বিজেপি হিন্দু করছে, তাতে আমরা গর্বিত, বিজেপির সঙ্গে সাপোর্ট। কিন্তু আপনাকে দেখতে হবে হিন্দু করলে হবে না, একটা মন্দির তৈরি করে দিলে হবে না, হিন্দুদের জন্য ভাবতে হবে, যারা খেতে পাচ্ছে না তাদের জন্য। একদম সময় শেষ, সরি সময় শেষ, আমি এই বলে শেষ করছি আজ যে হিন্দুদের উপর আক্রমণ হলে যারা হিন্দুদের রক্ষা করার কথা বলবে তাদের কেন সমর্থন করবে না মানুষ, এবং তাদের বিরুদ্ধে যখন আক্রমণ হবে তখন তো আরো সিচুয়েশন খারাপ হবে, মানুষের সমর্থন তো তাদের দিকেই যাবে। ভাবছে কি শাসক দল? এই প্রশ্ন থেকে শেষ করছি আজকের কিশোরের অগ্নিবাণ। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।